দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটেন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সঞ্চালনায় আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। দর্শক আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, বিনিয়োগ এবং অর্থনীতির নানা বিষয়াদি তুলে ধরার জন্য, এবং সেই সাথে কিন্তু সম্পৃক্ত থাকে সমসাময়িক ঘটে যাওয়া ঘটনাবলীও। আমরা সেই ধারাবাহিকতাই বজায় রাখার চেষ্টা করেছি। আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাজেট ভাবনায় নতুন উদ্যোক্তা। সেই বিষয়টি আজ আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হিসেবে চূড়ান্ত করেছি। আমরা যেরকমটা দেখেছি বিগত সরকারের আমলে বাজেটের যে অবস্থা ছিল তা একেবারেই ধ্বংসের মুখোমুখি ছিল। ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল সেখানেও কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। বর্তমান সময়ে আসলে বাজেটের কি পরিবর্তন আসতে যাচ্ছে বা আসতে শুরু করেছে সেই বিষয়াদিগুলো আমরা আজকের আলোচনায় তুলে ধরবো। আর এই আলোচনায় আমাদের সাথে অংশ নিয়েছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। আমার সাথে প্রথমেই আছেন মোহাম্মদ নাসির ফিরোজ, ম্যানেজিং ডিরেক্টর সিলিকন কম্পিউটিং ও সার্ভিসিং 24 লিমিটেড। স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। যেরকমটা বলছিলাম যে বাজেট ভাবনায় নতুন উদ্যোক্তা, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি আসলে জানতে চাইবো, এই যে নতুন উদ্যোক্তা হিসেবে আপনি আসলে কি কি সমস্যার মুখে আপনি পড়েছেন বা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে প্রথমে যাব। ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট সামগ্রিক একটা সরকারের টোটাল অর্থনীতির একটা প্রতিফলন ঘটে, মানে একটা বছরের জন্যে। তো একটা উদ্যোক্তা হিসেবে আসলে আমাদের যে চ্যালেঞ্জটা থাকে সেটা হলো যে আমরা একটা ইনভেস্টমেন্ট করি, মানে ইকুইটি প্লাস হচ্ছে এটার এক্সপেন্স। তো ওভারঅল মিলে আসলে সরকারের কিছু সহায়তা থাকে, ব্যাংক ফাইন্যান্সিং। তো আমরা যেটা অন্ধকারে থাকি যে ব্যবসা শুরু করার সময়ে এই জিনিসগুলো আমরা মাথায় রাখি না। দেখা গেলো যে আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, এটার মার্কেটিং বুঝি না অথবা মানে ফাইন্যান্সিং বুঝি না। তো এই ধরনের আসলে সামগ্রিকভাবে যদি সরকারিভাবে অথবা আমরা টোটাল একটা গাইডলাইন থাকে গভর্নমেন্ট থেকে অথবা ব্যাংক থেকে, এ ধরনের ট্রেনিংও আসলে ইউনিভার্সিটি লেভেল থেকে বা যারা ভবিষ্যতে উদ্যোক্তা হইতে চায় তাদের জন্য আসলে ধরনের কিছু মানে ইজি ট্রেনিং বা অ্যাক্সেস দরকার। তো যেমন অ্যাকাউন্টিং রিলেটেড, যে আমরা এখানে ইনভেস্ট করছি ইকুইটি, এছাড়াও এখানে এক্সপেন্স নিয়ে অনেক ধরনের ইস্যু থাকে। এরপরে আমরা মার্কেট অ্যাক্সেস, মার্কেট অ্যানালাইসিস করা, তো এই ধরনের নানান সমস্যা আসলে থাকে। তো এই ধরনের আসলে সরকারের একটা সামগ্রিক ইকোসিস্টেম থাকা দরকার, একটা সিঙ্গেল ওয়ান স্টপ মানে সার্ভিস, যেখান থেকে একটা উদ্যোক্তা যে হইতে চায় সে যাতে সে ধরনের ইনফরমেশন এক জায়গা থেকেই পায়। আমাদেরকে শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স, নানান ধরনের কমপ্লায়েন্স থাকে, ট্যাক্সের ইস্যু, এই অনেক অধিদপ্তর ঘুরতে হয়। তো এই জায়গাটাতে আসলে যদি আমরা একটা ইজি টু অ্যাক্সেস বা ইজি একটা কনসালটেন্সি সার্ভিস পাওয়া যায় সরকার থেকে, তাহলে আসলে এই আগামীর বাজেটে এ ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে করি। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আসবো আপনার কাছে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, ইকোসিস্টেমের একটি কথা কিন্তু উনি তুলে এনেছেন। আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশে স্টার্ট আপ ইকোসিস্টেম, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। দেখুন যে বাংলাদেশের সার্বিক বিনিয়োগের পরিস্থিতি যদি দেখেন বিগত 1 দশক ধরেই খারাপ। অর্থাৎ আমরা বলি যে একটা দেশ সামনের দিকে যাবে এবং প্রবৃদ্ধি সেটাকে ধরে রাখতে পারা এবং সামনের দিকে নিয়ে যাওয়া, সেটা সম্ভব হয় যখন আমরা সাস্টেইনেবল গ্রোথ হয়। তো বাংলাদেশ সেই সাস্টেইনেবিলিটি ধরে রাখতে পারে নাই। রেজিলিয়েন্ট আমরা বলছি বাংলাদেশ সহনশীল, সেটারও প্রমাণ কোভিড পরবর্তী বছরে এখন পর্যন্ত দিতে পারি নাই, যেহেতু প্রবৃদ্ধি নিম্নগামী। আর আপনার আজকের যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবেই সম্পৃক্ত হচ্ছে প্রবৃদ্ধির সাথে। অতএব ইনভেস্টমেন্ট ছাড়া আপনি প্রবৃদ্ধিকে ধরে রাখতে পারবেন না। যেমন আপনি আরএমজি সেক্টরে বলছে যে তাদের প্রবৃদ্ধি কমে যাচ্ছে, তো প্রবৃদ্ধি কমাটা স্বাভাবিক, কারণ আপনি দেখবেন বিগত 1 বছরে আরএমজিতে যদি কোনো নতুন বিনিয়োগ না হয় তাহলে প্রবৃদ্ধি আসবে কোত্থেকে? প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়াতে হবে, তাহলেই আপনার প্রবৃদ্ধি সম্ভব। ইনোভেশন আনতে হবে, টেকনোলজি আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট যদি ইকোসিস্টেমের কথা বলেন, দ্যাট মিনস হচ্ছে যত ধরনের এজেন্ট আছে, আমরা বলবো ইকোনমিক এজেন্ট। আমি ব্যক্তি, আমি একটা স্টেক হোল্ডার,
এবং একই সাথে সরকার রয়েছে, তার রুলস রেগুলেশন রয়েছে, আবার দেখেন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এই যে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, তাদের মধ্যে যে একটা ফ্রেন্ডলি ইজি এনভায়রনমেন্ট তৈরি করা, সেটা গুরুত্বপূর্ণ। আর কেন গুরুত্বপূর্ণ? কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশের জনসংখ্যার দিকে যদি তাকান, তাহলে বাংলাদেশের 70-এর পরে আমাদের যে টোটাল ফার্টিলিটি রেট ছিল সেটা 6.72 ছিল, সেটা এখন 2-এ নামছে। তার মানে ওই বিশাল জনসংখ্যা যখন বড় হয়েছে, তার মানে হচ্ছে তরুণ প্রজন্ম। এখন তরুণ প্রজন্মের ডিভিডেন্ড, লভ্যাংশ রাষ্ট্রের নেওয়া উচিত, এবং এটা কিন্তু আজকে থেকে না, বহুদিন ধরে বলা হচ্ছে যে আমরা যদি ইয়ুথ ডিভিডেন্ডটা নিতে পারি, তাহলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পৌঁছবে। আর বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পৌঁছবে না, মধ্যম রাষ্ট্রের মধ্যেই সে একটা ভিসাস সাইকেলের মতো মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে পড়ে যাবে। কেন? কারণ পৃথিবীতে দেখা গেছে, আপনি যদি বলেন পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলা কেন উন্নত, কারণ হচ্ছে এই ইয়ুথ পপুলেশনের যে ডিভিডেন্ড, যে রাষ্ট্রগুলা কাজে লাগাতে পেরেছে, তারা ওই মধ্যবর্তী দেশ হিসাবে যে ফাঁদে পড়া, সেই ফাঁদ উতরাতে পেরেছে। অতএব বাংলাদেশের এখন বিগ কোয়েশ্চন, যে আমরা যদি সত্যি উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখি 2041 সালে, তাহলে বাংলাদেশের ইয়ুথ ডিভিডেন্ডটাকে হাতে নিতে হবে, আমার করতে হবে। কিন্তু এখন সেটা দেখেন, বাংলাদেশের গ্রাজুয়েটস আনএমপ্লয়মেন্ট রেট, যেটা একটা কনসার্নিং বিষয়, এবং আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের জন্য এটা নিয়ে দিনে রাত্রে আলোচনা হওয়া উচিত, পার্লামেন্টেও আলোচনা হওয়া উচিত, যে আমার ইয়ুথ বাড়লো, তারা ডিভিডেন্ড দেওয়ার পরিবর্তে গ্রাজুয়েটস আনএমপ্লয়মেন্ট হু হু করে বেড়ে যাচ্ছে। অতএব একটা দেশের শিক্ষিত তৈরি করছে বেকার হওয়ার জন্য, দুঃখজনক। অতএব তার মানে আনএমপ্লয়মেন্টটা দেখেন, যারা লেখাপড়া করছে না তারা রিক্সা চালাচ্ছে, কিছু ইনকাম করছে, কিন্তু আপনি গ্রাজুয়েট হয়েছেন, আপনি তো আর নিচের দিকে কাজে নামতে পারছেন না, আপনি কিন্তু দেশের জন্য বোঝা হয়ে যাচ্ছেন। অতএব তারা কিন্তু একটা বড় শক্তি। আমরা বলি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব, তাহলে সেটার জন্য রাষ্ট্রের নার্সিং করতে হবে। প্রথমত হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিকল্পনা করতে পারে। রাষ্ট্রের পরিকল্পনা করার কিছু জায়গা রয়েছে, যেমন তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, আমাদের যেটা অষ্টম পঞ্চবার্ষিকী, নবম পঞ্চবার্ষিকী, এই 5টা বছর ধরে, এইগুলো মধ্যবর্তী পরিকল্পনা বলতে পারেন। শর্ট টার্ম হিসাবে আমরা বাজেটকে চিন্তা করতে পারি। অতএব সেই বাজেটের রিফ্লেকশনটা সরকার কোথায় দিবে, তার উন্নয়ন বরাদ্দে। তাহলে উন্নয়ন বরাদ্দে কোন জায়গাটায় দিতে পারে? সরকারেও কিন্তু সমস্যা, কারণ সরকার টাকা দিবে না অন্য সাহায্য দিবে, দ্যাটস দ্য বিগ কনসার্ন। যেমন আর্থিক প্রতিষ্ঠান থেকে, যেমন উনি বলবে অ্যাক্সেস টু ফিনান্স, তাহলে সরকার কি ঋণ দেওয়ার জন্য সরকার? বিষয়টা দেখেন না, সরকার তার পলিসি সহযোগিতা দেওয়ার জন্য। অর্থাৎ রাষ্ট্র যেটা করতে পারে, বাজেটে যেটা করতে পারে, সেটা হচ্ছে, এবং সেটা থ্রু সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা কিন্তু অর্থনীতিতে আমরা বলি যে একটা দেশে দুটো সরকার, একটা রাজস্ব সরকার আর একটা হচ্ছে আর্থিক সরকার। অতএব এই আর্থিক সরকারকে যখন রাজস্ব সরকার গিলে ফেলে, তখন রাষ্ট্রের এই সমষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হয়। আর গভর্নর যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং ফিসক্যাল গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, তখন কিন্তু একটা রাষ্ট্র গড়ে উঠতে সহায়ক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি আর্থিক সরকারকে, সরকার বলে যে আমার এই ডিভিডেন্ডটাকে নিতে হবে, তুমি তাদেরকে কাজে লাগাও, কাজে লাগানোর ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে ট্রেনিং, একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্কিলস গ্যাপ সিরিয়াস, জবে মিসম্যাচ সিরিয়াস। আপনি যে বাংলাদেশের চ্যালেঞ্জিং ইস্যুগুলা, অতএব এই মিসম্যাচগুলা দূর করার জন্য তাহলে কি করতে হয়? একজনকে আসলে সে কি করতে চায়, তার সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই এন্টারপ্রেনার হবে না। আমি হয়তো অর্থনীতি শেখাতে পারি, আমি কিন্তু বিশাল ব্যবসায়ী হতে পারবো না। অতএব যে এন্টারপ্রেনার হতে চায়, সেই এন্টারপ্রেনারকে আসলে চিহ্নিত করা। কারণ সবাইকে আপনি যদি টাকা দিতে চান, সবাই টাকা নিতে চাইবে, কারণ জানে বাংলাদেশে খেলাপি হওয়া যায়, খেলাপি হলে কোনো ধরনের শাস্তি হয় না। অতএব সমস্ত যুবক কি করবে? সবাই লোন নিবে, কিন্তু লোন নিয়ে কেউ আর ফেরত দিবে না, কারণ দিস ইজ দ্য কালচার। আমরা স্বাধীনতার পরে 6,54,000 কোটি টাকা খেলাপি ঋণ। অতএব খেলাপি ঋণের যে কালচার, সেটা যদি ইয়ুথকেও
একই খেলাপি ঋণে ঢুকান, সেটা রাষ্ট্রের জন্য আরো বড় সেই ক্ষতিকর হবে। মিসম্যাচগুলোকে আসলে কিভাবে ওভারকাম করা যায় সেই প্রসঙ্গে আমরা আসবো। আপনার কাছে চলে আসতে যাচ্ছি, সরকারি কোনো প্রণোদনা কি আপনি পেয়েছেন কিনা, বা আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা একজন উদ্যোক্তা হিসেবে? না, এখন পর্যন্ত আমি আসলে ওইটার অ্যাপ্লাই করিনি, বা অ্যাপ্লাই করার যে প্রসেসগুলো আছে বা ইভালুয়েশন, এটা করতে গেলে অনেক সময় দিতে হয়। তা আমি আসলে বিজনেস শুরু করার পরে 3 বছর কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। তো সেটা করতে গিয়ে আমি যখন দেখলাম যে অ্যাপ্লাই করা, তাদেরকে প্রেজেন্টেশন দেয়া, আবার এদিকে আমি সেলস মার্কেটিং করব, সো ওইভাবে আমাকে আরও এমপ্লয়ি হায়ার করতে হবে, ওইটার কনসালটেন্সির জন্য আমি আসলে এভাবে আগাই নাই আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটি জানতে চাচ্ছি, এই যে ট্যাক্স বা ভ্যাট কাঠামো একটি চলে আসে, সেটি কি নতুন ব্যবসার জন্য সহজ নাকি কিছুটা কঠিন বলে মনে হয়? এটা তো আসলে অনেক কঠিন, কারণ ওই ছোটদের সব দিক থেকেই আসলে সমস্যা। তো যেমন ধরেন হচ্ছে যে ভ্যাট এবং ট্যাক্সের ক্যালকুলেশন, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, এখন আমি তো ব্যবসা বুঝি না, কিন্তু আমি উদ্যোক্তা হইতে চাই। তো এখন ভ্যাট কত টাকা ক্যালকুলেট করব, আবার ট্যাক্স জমা দিতে হবে, আমি তো প্রফিটে নাই, কিন্তু 3 বছর না হলে আবার ব্যাংক থেকে লোন দিবে না, আবার মর্টগেজ দিতে হবে, আবার মর্টগেজ দিতে যাচ্ছি, সেটা বলছে যে ব্যাংক থেকে যে ঢাকাতে জমি থাকতে হবে। তা আমি বললাম এটা আপনার কোন আইনে আছে? তো বললো যে এটা তো আইনে নাই, বাট এটা হচ্ছে আমরা এছাড়া দিই না, প্র্যাকটিস তাদের। তো আমি কি যখন আমি জব করছি বা আমি পড়াশোনা করছি, আমি কিভাবে জমি কিনবো ঢাকাতে, বা আমার কি তার মানে ঢাকাতে যার জমি আছে মানে সে শুধু বিজনেস করবে বা লোন পাবে? তো এই 3টা বছর আমাকে ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। তো এই আমাকে আবার প্রফিটে না গেলে আমাকে আবার প্রণোদনা দিবে না। এসএমই ফাউন্ডেশন আছে, তাদেরও অনেক 3 বছর হইতে হবে, প্রফিটে যাইতে হবে, তারপরে তারা প্রণোদনা দিবে, অথবা আমাকে শেয়ার মার্কেটে যাওয়ার, এখন রিসেন্টলি একটা ইয়ে হয়েছে যে তারা 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত যদি আপনার পেড অফ ক্যাপিটাল হয়, তাহলে তারা শেয়ার মার্কেট থেকে আমি ফান্ড কালেক্ট করতে পারবো, কিন্তু আমাকে লাস্ট ইয়ারে প্রফিট দেখাইতে হবে। তা আমি এই পুরা 3টা বছর নিজের মানে ইনভেস্টমেন্ট করে সরকারকে ট্যাক্স দিয়ে আমি 3 বছর আবার প্রফিটে যাবো, এটা অনেক চ্যালেঞ্জিং না? ডেফিনেটলি ভ্যাট এবং ট্যাক্সটাকে 3টা বছর অ্যাটলিস্ট মৌকুফ করা দরকার স্টার্টআপের জন্য। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, শুধু স্টার্টআপ মানে কিন্তু সাপোজ একটা টেকনোলজি বেসড ইনোভেশন, ইউনিক আইডিয়া, তো সবাই কি ইউনিক আইডিয়া নিয়ে আগাবে? এখানে তো এসএমই বা যে কোনো একটা ব্যবসাও হইতে পারে, তরুণরা সেটা দিয়েও কিন্তু শুরু করতে পারে। সবাইকে যে একটা স্টার্টআপ হইতে হবে এটা নট নেসেসারি। আমার মনে হয় যে একটা ছোট একটা দোকান দিয়েও কিন্তু সে ব্যবসা শুরু করতে পারে, পরে ওইটাকে ইনোভেশনে অ্যাড করবে, সে অ্যাটলিস্ট প্রফিট গেইন করতে থাকলো। ধন্যবাদ। আসছি আপনার কাছে আবার চলে আসতে চাচ্ছি, এই যে বাজেটে যে প্রণোদনা দেওয়ার যে বিষয়টি আসলে আসে, সেটিকে আসলে বাস্তবিক অর্থে উদ্যোক্তাদের কাছে পৌঁছায় কিনা? এটা একটা প্রশ্ন এমন যে ক্রিটিক্যাল ইন এ সেন্স, যে আসলে প্রণোদনাটা দেওয়া হয়, প্রণোদনাটা কোথায় গিয়ে অ্যাকচুয়াল যে বেনিফিশিয়ারি সে রিসিভ করে কিনা সেই জায়গাটা। এখন দেখেন, প্রণোদনাটা হাত দিয়ে হাতে হাতে দেয় না, যেমন আমি আপনাকে দিলাম, বিষয়টা তা না। প্রণোদনাটা দেওয়ার জন্য একটা ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠান লাগে। যেমন সরকার বলবে লোন দেন 5% ইন্টারেস্ট রেটে, আপনি স্টার্টআপ যারা আছে তাদেরকে লোন দেন, তার মানে 5%, বাজারে কিন্তু 5% ইন্টারেস্ট না। তার মানে হচ্ছে আপনি যেটা চার্জ করবেন, অর্থাৎ বাকি যেটা আছে সেটা সরকার বিয়ার করবে, আপনি 5% রিসিভ করবেন ব্যাংক, আর বাকি 5% 10% যেটাই হোক সেটা কি করবে? সরকার দিবে। অতএব সরকার ইনসেন্টিভ দিতে হলে সেটা কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যাবে। আর আমরা বলি সরকার যে কোনো কিছু করুক, যেমন ট্যাক্স ইম্পোজ করুক, একটা পণ্যের উপর ট্যাক্স বাড়াতে পারে, কমাতে পারে, তার মানে এই পণ্যের বোঝাটা, এই যে ট্যাক্সের বোঝাটা, এটা কিন্তু পুরোপুরি ভোক্তার ঘাড়ে পড়ে না, আবার পুরোপুরি মানে প্রডিউসার যে উৎপাদনকারী তার ঘাড়েও পড়ে না। নিয়ম হচ্ছে আপনার রেসপন্স, ভোক্তার রেসপন্স, আর তার যে যোগানের রেখা, এর মানে আমরা বলি স্থিতিস্থাপকতা, যে আপনি একটা জিনিসের দাম বাড়াইলে আপনি যতটুকু রেসপন্স করেন আরেকজন হয়তো তার থেকে বেশি রেসপন্স করতে পারে। যে রেসপন্স বেশি করে তার উপর করের বোঝা চাপানো কঠিন, আর যে ইরেসপন্সিভ হয়, ইরেসপন্সিভ মানে হচ্ছে আপনি নড়াচড়া করেন না। যেমন আপনি কোনো একটা ব্র্যান্ডে আসক্তি, তো ব্র্যান্ডের জিনিসের দাম যদি অনেক বাড়ে, আপনি দেখবেন সেই ব্র্যান্ডের জিনিসই কিনছেন, কারণ আপনি বেশি মুভ করেন না। অর্থাৎ দাম বাড়লে কমার কথা, কিন্তু আপনি তেমন কমান না। তাহলে এই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার যে প্রশ্নটা আজকে, সেটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে এইটা একটা ভাগাভাগি হয়। কারণ যে ব্যাংক দায়িত্ব নেয়, যে বললো রিফিনান্স হবে, দেখেন রিফিনান্সিং, তার মানে হচ্ছে আপনি ব্যাংক কমার্শিয়াল ব্যাংক তারা লোন দিয়ে দিল 10,000 কোটি টাকা,
তার পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংক এইটাকে রিফিনান্সিং করবে। তার মানে হচ্ছে এদেরকে তাহলে লাভ করতে হবে, ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠান একটা অংশ পাবে। এখন যে বিষয়টা প্রকৃতপক্ষে বলা দরকার সেটা হচ্ছে আপনি আসলে এই উদ্যোক্তা বানানোর ক্ষেত্রে উনি যেটা বললেন যে সব ধরনের স্টার্ট আপ নিয়ে আসবে, নেভার এক্সপেক্ট। স্টার্ট আপের জন্য একটা নির্দিষ্ট ফান্ড লাগবে, কারণ ইনোভেশনকে প্রায়োরিটি দিতে হবে। ইনোভেশন ছাড়া আপনি অ্যাডভান্সমেন্ট হতে পারবেন না, ইনোভেশন ছাড়া গ্রোথে অতিরিক্ত কন্ট্রিবিউশন করতে পারবেন না। আমরা ওই প্রশ্নে ফিরে আসছি যে স্টার্ট আপের জন্য আসলে আলাদা কর থাকা উচিত কিনা, সেই প্রশ্নটি আবারও আপনার কাছে করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাজেট ভাবনায় নতুন উদ্যোক্তা, সাথে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। জি, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে যেই প্রশ্নটি আসলে রেখেছিলাম সেই প্রশ্নটি দিয়ে আসলে শুরু করতে যাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর। সেটি হচ্ছে যে বাজেট স্টার্ট আপের ক্ষেত্রে আলাদা কোনো করনীতি থাকা প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে স্টার্ট আপকে উৎসাহিত করা উচিত, আর বাংলাদেশে যে ইয়ত তারা যেন এগিয়ে আসে তার জন্য নতুন ভাবনা নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে সেটা কোন ক্ষেত্রে আসবে, তার জন্য কোনো ধরনের যদি বাইন্ডিং করে দেন তাহলে সেটা একটা প্রবলেম। কারণ সেটা হতে পারে এগ্রিকালচার সেক্টর, সেটা হতে পারে কিন্তু সার্ভিস কেন্দ্রিক, সেটা হতে পারে টেকনোলজি। এখন আপনি যদি বলেন যে শুধু টেকনোলজির জায়গাটাতে আপনি দিবেন, তখন কিন্তু এটা একটা লিমিট হয়ে গেল। ওপেননেস থাকবে, কিন্তু সত্যিকারের ইনোভেশনকে আপনি সেটাকে স্টার্ট আপ দিয়ে পরবর্তীতে এক্সপানশন করেন, সহায়তা করেন। সহায়তার জায়গা হচ্ছে প্রথম অবস্থায় তাদের শুরু করার জন্য যে প্রতিবন্ধকতাগুলা আমার আপনার নামটা সরি স্যার, আচ্ছা, নাসির ভাই যেটা বললেন, যে আমার পূর্ববর্তী বক্তা নাসির ভাই বললেন যে তাদের অনেক ধরনের সমস্যা। সেই সমস্যাগুলা কি? এক হচ্ছে রেজিস্ট্রেশন। দেখেন, একটা বিজনেস স্টার্ট করতে গেলে রেজিস্ট্রেশনের জন্য, পরিবেশ সার্টিফিকেটের জন্য এক এক জায়গায় মুভ করতে হয় এবং এক এক ধরনের হ্যাসেল। বাংলাদেশের এই যে ডুইং বিজনেস, এইটার যে এনভায়রনমেন্টটা, সেটাই কিন্তু ফ্রেন্ডলি না নতুনদের জন্য। অতএব সেই জায়গাটাকে বলা হচ্ছে যে এটাকে কিভাবে সহজীকরণ এবং ওয়ান স্টপ, যে আমি বিজনেস করছি, আমার যত রেজিস্ট্রেশন সেটা আমি এক জায়গায় অ্যাপ্লিকেশন করব, সমস্ত কিছুর ব্যবস্থা হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে তাকে প্রথম অবস্থায় ইনসেন্টিভাইজ করা। ইনসেন্টিভস কি? যেমন আপনি বলতে পারেন যে এই ব্যবসাটাকে গ্রো করার সুযোগ দিলে বাংলাদেশের পটেনশিয়াল গ্রোথে বড় কন্ট্রিবিউশন করতে থাকতে পারে। এই ধরনের বিষয় বিবেচনা করে কেস টু কেসেও আপনি করতে পারেন। কথা হচ্ছে যে ভালো করে তাকে যখন আপনি বেশি ইনসেন্টিভ দিবেন, তখন আরেকজনেও ভালো করার তৈরি করতে হবে। ভালো ভিতরে একটা প্রতিযোগিতা তৈরি করা, সেজন্য ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে। যেমন ট্যাক্স হলিডে যেটা বলা হয়, যে আপনি 5 বছর 10 বছর আপনি ট্যাক্স হলিডে ভোগ করবেন। কিন্তু বিষয়টা হয় তখনই যখন 10 বছর সে ভোগ করতে থাকে, পরবর্তীতে যখন দেখা যায় ট্যাক্সের আওতায় আসে, ব্যবসায়ীরাও তখন সরকারকে সহযোগিতা করতে চায় না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছি, আপনার কাছে যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি, ওই যে ফান্ডিং পেতে আসলে যারা নতুন উদ্যোক্তা আছেন, তাদের কি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় কিনা, আর ব্যাংক ঋণ নেওয়া কি স্টার্ট আপের জন্য যুক্তিসঙ্গত কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, একটা ব্যবসা করার জন্য তো শুধু অর্থই মেন বিষয় না, এটার সাথে অর্থ ব্যবস্থাপনাটা ইম্পর্টেন্ট। যে আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম, এটা ম্যানেজ করা, মার্কেটিংয়ে কিছু খরচ থাকবে। সো অর্থ নেওয়ার পরে অনেক ধরনের দেখবেন যে কিছুদিন আগে একটা লার্নিং এডটেক প্ল্যাটফর্ম ইন্টারেক্টিভ কেয়ার্স স্ক্যাম বের হলো আর কি। তো এরকম অনেক কিছুই তৈরি হয়। স্যার যেটা বলছিলেন যে এগুলোর কিন্তু কোনো বিচার হয় না। তো এটার কারণে সবাইকে দোষারোপ করা হয় যে পুরো স্টার্ট আপটাই নষ্ট বা এই সেক্টরটা ভালো না। তো এভাবে দোষারোপ না করে শুধু অর্থ পাওয়াটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট কেস, কিন্তু এরপরেও আমি ঠিকমতো অর্থটা ব্যবহার করতে পারছি কিনা এটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, যে এটার যে বিচারের আওতায় নিয়ে আসবে, ব্লেম যে আমাকে দিবে না। এরপরে আমি ব্যবসাতে অভিজ্ঞ না, সাপোজ 3 বছর আমি ব্যবসা করব, 4 বছর পর্যন্ত এটা গ্রো করব। তা আমি যদি চাকরি করতাম তাহলে তো সেখানে
ট্যাক্স যদি আসলে রিবেট দেয় সরকার, তাহলে তো আসলে সরকারের লস হচ্ছে না, এখানে নতুন এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, তাই না? তো এমপ্লয়মেন্ট এখানে একটা তো দেশেরই তো একটা বেনিফিট হচ্ছে। অনেক সময় চিন্তা করে যে এদেরকে যদি আমি ভ্যাট ট্যাক্স মৌকুফ করি, তাহলে তো দেশ মনে হয় এখান থেকে বঞ্চিত হচ্ছে অর্থ থেকে, কিন্তু আলটিমেটলি তো এটা বঞ্চিত হওয়া না, মূলত অন্য দিক থেকে একটা মানে ইয়া তৈরি হচ্ছে, উদ্যোক্তা তৈরি হলে আরো এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই অর্থ পাওয়াটা ব্যাংকেরও উচিত, যে বড় গ্রুপ অফ কোম্পানি বা যারা জায়ান্ট আছে তাদেরকেই ফান্ডিংয়ে শুধু অ্যাড্রেস না করে এটা খুবই সহজে তাদেরকে দেয়া, প্লাস অর্থ যে দেয়া হইলো এরা যদি ডিফল্টার হয় এই টাকা আমি তাদেরকে কিভাবে আদায় করব, ওদেরকে কেস করে বা তাদেরকে ওখান থেকে নিয়ে আসে এটা না করে তাদেরকে নার্সিং করার দায়িত্বও কিন্তু আসলে ব্যাংক অথবা সরকারের থাকা উচিত, যে ও টাকাটা নিয়ে কিভাবে ব্যবহার করছে এই মনিটরিংটাও আসলে সরকারের সংস্থা থেকে করলে আমার মনে হয় যে অর্থ দেওয়াটাও দরকার এবং এটা মনিটরিং করে আদায় করে নেওয়ার দায়িত্ব সরকারের। আচ্ছা, ব্যাংক ঋণ নেয়ার যে বিষয়টি সেটি কি যুক্তিসঙ্গত বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই, কারণ ব্যাংক তো আসলে টাকাটা গ্রাহকের কাছ থেকে নেয় এটা যে কোনো উদ্যোগকে তারা উন্নতি করার জন্য। তো এখন স্টার্টআপকে যদি আমরা বা যে কোনো উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা সারা বাংলাদেশে যদি আমরা এটা গ্রো করি, তাহলে তাদের ডিসেন্ট্রালাইজড ইনভেস্টমেন্ট হবে এবং ব্যাংকেরও কিন্তু এটা রিপেমেন্টটা ইজিলি হবে। তো আমরা যেটা দেখি যে বড় ব্যাংকের অনেক বড় বড় ইনভেস্টমেন্টে মানে এটাকে কি বলে যে রিপেমেন্টটা প্রপারলি হয় না, তো ডিফল্টার রেটটা বেশি। তো ওই জায়গাটাতে অবশ্যই স্টার্টআপকে উৎসাহিত করা দরকার এবং ব্যাংক থেকে এটাকে আমি লোন বলবো না, লোনটা একটু নেগেটিভ শব্দ শোনায়, এটা আসলে মানে ফাইন্যান্সটা নেওয়া উচিত এবং এটা প্রপার ইউটিলাইজ করে অডিট ফার্ম দ্বারা অডিটেড হওয়া উচিত স্টার্টআপগুলোকেও। জি, ধন্যবাদ। আপনার কাছে চলে আসতে যাচ্ছি অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী। স্টার্টআপ খাতকে যদি সমৃদ্ধ করার কথা আমরা যদি চিন্তা করে থাকি, সেক্ষেত্রে যদি পরিকল্পনা নেওয়ার যদি আমরা কথা বলি, তাহলে পরিকল্পনাগুলো আসলে কীরকম হতে পারে বা কি হতে পারে পরিকল্পনা? প্রথমত হচ্ছে পরিকল্পনা, যদি রাষ্ট্র যদি সত্যিকার অর্থে স্টার্টআপকে উৎসাহিত করতে চায়, সেটা অবশ্যই সেটা বাজেটে রিফ্লেকশন থাকতে হবে। এখন কথা হচ্ছে বাজেটে কিভাবে রিফ্লেকশন থাকবে। আমরা বলি যে ফিসক্যাল পলিসি, যে রাজস্ব নীতির সমস্ত কেন্দ্রবিন্দুই হচ্ছে পার্লামেন্ট। অতএব সেই পার্লামেন্টেই যত ধরনের চেঞ্জগুলা করার তাদের ক্ষমতা রাখে। অতএব সরকার যদি চিন্তা করে তাদের স্টার্টআপকে আর্থিক সহায়তা দিবে, সেই আর্থিক সহায়তাটাও কিন্তু অ্যাপ্রুভডই হতে হবে ইন দ্য বাজেট, যেটাকে আমরা বলি ফিসক্যাল টুলস হিসাবে। অতএব সেই বাজেটে কি হতে পারে, এখন প্রশ্ন হচ্ছে কি হতে পারে। এক, ফিনান্সিং এর বিষয়। এখন ফিনান্সিংটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে পলিসিটা কে করবে? সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক পলিসি করে দিবে ব্যাংকগুলাকে কি এই বছরের যত ডিসবার্সমেন্ট হবে সেটার এত শতাংশ যেন মানে একটা উল্লেখ করে যে 0.5% যেন স্টার্ট আপ হয়। অতএব ব্যাংক তার টোটাল যে লোনেবল ফান্ড সেই লোনেবল ফান্ডের এই পার্সেন্টেজটা তখন তারা খুঁজবে এবং অন্যরাও জানবে যে আমার যদি গুড স্টার্ট আপ থাকে তাহলে আই ক্যান অ্যাপ্রোচ টু দ্য ব্যাংক, বিকজ সেন্ট্রাল ব্যাংক একটা নীতি করে দিয়েছে। দেখেন, এই নীতি করে দিয়ে বসে থাকা না, সেন্ট্রাল ব্যাংক প্রফিট করে। আপনি জানেন প্রতি বছর 20-22 হাজার কোটি টাকা, গত বছর 22 হাজার কোটি টাকা প্রফিট করেছে একটা সেন্ট্রাল ব্যাংক। আসলে কিভাবে একটা টাকা বাংলাদেশে, দেখেন আমি একটা এক্সাম্পল হিসেবেই বলছি, টাকার নোট খারাপ হচ্ছে, টাকা দেখবেন খুব দ্রুত ছিঁড়ে যায়, টাকার ব্যবহার বাংলাদেশের মানুষ জানি না, কিভাবে ওয়ালেটে রাখলে দীর্ঘস্থায়ী হয়। অতএব এইসব বিষয়ে আপনি কোনোদিন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? দেখেন নাই। অতএব আমরা শুধু কি করি, পলিসিটা নেই, পলিসিটার পিছনে যে কিছু কাজ করতে হয় সেটা করি না। স্টার্ট আপের কথা হচ্ছে, নারী উদ্যোক্তার কথা বলা হয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু নারীরা তখন আসছে, ব্যাংকের কাছে চলে আসছে, যে সেন্ট্রাল ব্যাংক একটা বলেছে যে এই এত পার্সেন্ট নারীদেরকে ডিসবার্স করতে হবে, উইমেন এন্টারপ্রিনার খুঁজে বের করতে হবে। তখন কিন্তু তারা এই এলোকেশন, এবং দেখেন উইমেন এন্টারপ্রিনারের জন্য বিভিন্ন ব্যাংকে শাখায় একটা পর্যন্ত ডেস্ক পর্যন্ত করে রেখেছে। অতএব এটা হচ্ছে সরকার বলা না, আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক যখন পলিসি নেয় সেই পলিসিটা এন্টারপ্রিনাররাও যেন যারা হতে চায় তারা যেন কোনো না কোনোভাবে এই ইনফরমেশনটাও পায়। সেটা হতে পারে মোবাইলের মাধ্যমে সবাইকে পৌঁছে দিবে, এর মধ্যে যার পাওয়া দরকার সে কিন্তু
পেয়ে যাবে যে আমি তাহলে ফিনান্সিং পেতে পারি, আমার এরকম প্রকল্প আছে, বাকি অর্থায়ন করার জন্য আমার এত কোটি টাকা লাগবে। আই ক্যান ডিসকাস উইথ দ্য ম্যানেজার যে আমার এটাকে কোলাটারাল দিলেও তো সে একটা দিতে পারে, অতএব আমি এগোতে পারি। আমার কথা হচ্ছে পলিসি ইনসেন্টিভ দিতে পারে সরকার, ট্যাক্স অ্যাডভান্টেজ দিতে পারে সরকার। আর আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্ট যখন বাজারে বিক্রি হয় সেখান থেকে তো ভ্যাট ট্যাট কিছু আসে, অতএব একটা দেশের প্রোডাকশন সেক্টরে যখন কেউ ভূমিকা রাখে তখন মাল্টিপল আমি বলি বেনিফিটস ইট ক্রিয়েটস ফর দ্য সোসাইটি। এই জন্যই উৎপাদন স্থবির হয়ে যাওয়া মানে দেখবেন আমরা ভয়ের মধ্যে থাকি, জিডিপি কমতে থাকলে ভয়ের মধ্যে থাকি, কারণ এর সাথে সমস্ত কিছু জড়িত। অতএব বাজেট হচ্ছে একটা ভূমিকা রাখতে পারে, যেটা হচ্ছে যে থ্রু পলিসি ইন্টারভেনশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ধন্যবাদ আপনাকে। জনাব নাসির ফিরোজ, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছে, আমাদের বিষয়টি যেরকম আছে বাজেট ভাবনায় নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আসলে বাজেট ঠিক কেমন ভূমিকা পালন করতে পারে সেই প্রশ্নটি রাখতে চাচ্ছি। জি, আসলে যে কোনো অর্থায়ন করতে গেলে বা দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাজেটে না থাকলে সরকারি যে কোনো সংস্থা খরচ করতে পারে না। তো এখন দেখা গেল যে অর্থ সহযোগিতা ছাড়াও তো যারা ইনভেস্ট করছে বা মানে নতুন উদ্যোক্তা তৈরিতে, তো এখানে অনেক ধরনের ধরেন রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, প্রোডাক্ট পারচেস করার ব্যাপার আছে। যদি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় তাহলে আমাকে ইম্পোর্টের ওই প্রসেসটা স্মুথ থাকতে হবে। তো এখন যদি আমি একটা নতুন আইডিয়া নিয়ে টেকনোলজি ইনোভেশন করার পরে এখানে সাপোজ আমি যদি এটা বলি যে গ্রামে যে কৃষি সেক্টরটাকে যদি আমি ডেভেলপ করতে চাই, তো আমি একটা B2B ওয়েবসাইট ডেভেলপ করলাম। তো এরকম আমি একটা ডেভেলপ করার পরে এখানে ডেলিভারি সিস্টেমটা, সাপ্লাই চেনটা ভালো করতে হবে। অ্যান্ড ওইটা তো আমি ধরেন করছি না, তো অন্য একটা কোম্পানি করতে পারে, সেটা তো আসলে আমার কন্ট্রোলে না। তো ওই জায়গাটাতে সরকার এই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট থেকে ট্রাই করতে পারে যে সে ওই ধরনের আরেকটা উদ্যোগটা ডেভেলপ করবে। তো ডেভেলপ করতে গেলেও তো আসলে বাজেটে ওই ধরনের অর্থ বরাদ্দ দেওয়া, স্যার যেটা বলছিলেন যে ব্যাংকে উৎসাহিত করা যে এত % ঋণ এ ধরনের স্টার্টআপকে দিতে হবে। তো আমার মনে হয় যে বাজেটে আমি যেটা বলছিলাম যে বাজেটে না থাকলে তো আসলে খরচ করার উপায়টা থাকে না। তো এক বছর না হলে বলবে নেক্সট ইয়ারে আবার করা। এরপরে হলো যে উদ্যোক্তারা পণ্যটা বিক্রি করবে কোথায়। তো এখানে মার্কেট হলো দুইটা, একটা রিটেল মার্কেট আর একটা সরকার নিজেই একটা কাস্টমার, অথবা অনেক সময় আমরা যেমন টেকনোলজি প্রোডাক্ট সেল করি, এটা ব্যাংকও আমার কাস্টমার। সো এখানে কিন্তু আমরা সবাই সেলার এবং বায়ার। তো প্রত্যেকটা জায়গাতেই যদি বাজেট না থাকে, সরকারের ভিতরেও যদি আমি গভর্নেন্স আনতে চাই, এখানে অটোমেশন আনতে চাই, তখন তো ওই অর্থ সহায়তা যদি না থাকে ইনোভেশন করার জন্য, তাহলে তো আমি স্টার্টআপ হিসেবে আমি আসলে প্রোডাক্টটা ডেভেলপ করে বিক্রি করব বাংলাদেশ লোকাল মার্কেটে। দেশের বাইরেও যদি আমি এক্সপোর্ট করতে চাই, সেখানেও তো আমার এই ধরনের আরও ইকোসিস্টেম লাগবে, যে আমি পণ্য বানানোর পরে এটা আমাকে বাইরে এক্সপোর্ট করতে হবে। তো সেখানেও তো ওই ধরনের পলিসি থাকতে হবে, যেটা বাজেটের মাধ্যমে আসবে মূলত। তো আমার মনে হয় যে এটা আসলে পুরো দেশের অর্থনীতি, জিডিপি ওভারঅল মিলেই আসলে বাজেটটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমার কাছে মনে হয়। জি, আপনার কাছে আসতে চাচ্ছি যে বাজেট বলতে তো আসলে আমরা মূলত আয় ব্যয় দুটোর ব্যবস্থাপনাই আমরা বলতে পারি। এবং আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে একজন অধ্যাপক হিসেবে আছেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই ছোট্ট করে জানতে চাচ্ছি আসলে নতুন উদ্যোক্তা তৈরিতে সেই বাজেট প্রণয়নের নীতি ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে বাজেটে দেখেন, আমাদের বাজেটের মূলত যদি চ্যালেঞ্জ দেখেন, সেটা হচ্ছে আয়ের দিকটা সেইভাবে প্রসারিত হচ্ছে না, যেটা নিয়ে আমরা শঙ্কিত। আর ব্যয়ের দিকটা খুব বেশি মাত্রায় প্রসারিত হচ্ছে, অর্থাৎ গ্যাপটা অনেক বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে সরকারকে আমি প্রথমতই মনে করি এই সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত বাজেটে তার আর্থিক সক্ষমতাটার জায়গাটা বাড়ানো। কার সাথে যৌক্তিকীকরণ? ব্যয়ের সাথে যৌক্তিকীকরণ। তার মানে হচ্ছে সরকার যখন আর্থিকভাবে সক্ষম হবে তখন কিন্তু সরকারের সিদ্ধান্ত নিতে খুব ভালো হবে। অর্থাৎ সে কি ইয়ুথ এন্টারপ্রেনার তৈরি করতে চায়, তখন সরকার বিভিন্নভাবে প্রণোদনার ব্যবস্থা করতে পারে, যেটা বাজেট ডেফিসিটের সেই অর্থায়ন যেটা আমার সমষ্টিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলে, তখন কিন্তু আর তুলবে না। কারণ আপনার সক্ষমতা আছে, আপনি করতে পারেন। কিন্তু রাষ্ট্র ভালো, কিন্তু সরকার যখন আর্থিকভাবে বেশি দুর্বল থাকে তখন কিন্তু তার জন্য করাটা খুব কঠিন। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনাটাকে
জোরদার করা, ট্যাক্স সংস্কার করে ট্যাক্স নেটটাকে অবশ্যই শক্তিশালী করতে হবে। এবং বাংলাদেশের অনেক ইকোনমিক এস্টাবলিশমেন্ট আছে যেটা বিবিএস এর জরিপেও সেটা 1 কোটির উপরে, কিন্তু মাত্র কয়েক লাখ ট্যাক্সের আওতায়। অতএব এদেরকেও কিন্তু একটা ম্যানেজমেন্টে আনতে হবে, না হয় ইনফর্মাল সেক্টর বড় থাকলে সেটা সরকারের রাজস্ব বাড়াতে কোনো মতেই সহায়ক নয়। অতএব ইনফর্মাল সেক্টরকে ফর্মালাইজেশনে আনতে হবে। জি, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আসলে বাজেট ভাবনায় নতুন উদ্যোক্তারা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং নতুন উদ্যোক্তাদের সরকারের আসলে কি কি করণীয় থাকতে পারে সেই বিষয়গুলো হাইলাইটস করার জন্য। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমাদের অনুষ্ঠানের যথার্থতা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।